খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন। এরপর আমি আমার কাজ শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো কাজের খালার সাথে ঘটে যাওয়া এক গোপন ঘটনা। বন্ধুরা, আমি আব্দুল, আমার বয়স 20 বছর, এক ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, থাকি কলকাতায় মেসে। আমার শখ গিটার বাজানো। আমাদের মেসে এক কাজের খালা আসে, সকাল বিকালের খাবার বানানো, ঘর পরিষ্কার করা, এইসব করে তারপর 10টার মধ্যে বেরিয়ে যায়। আজকে এই গল্পটি তাকে নিয়েই। খালার নাম রোকিয়া, বয়স 30 এর কাছাকাছি হবে। প্রথম থেকেই খালার সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করি। খালাও আমার অনেক খেয়াল রাখে। খালাকে নিয়ে খারাপ কোনো চিন্তা করিনি কখনো, কিন্তু একটা ঘটনার পর আজ আমাদের দুজনের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনাটাই আজ বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগের ব্যাপার। একদিন সন্ধ্যায় অনেক বৃষ্টিতে ভিজে কলেজ থেকে বাড়ি ফিরলাম। খুব টায়ার্ড ছিলাম, তাই চান না করেই কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি খুব জ্বর। ইতিমধ্যে কলিং বেলের আওয়াজ। কোনো রকমে উঠে গিয়ে দরজা খুললাম। আমাকে দেখেই খালা বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মুখ চোখের এরকম অবস্থা কেন? আমি বললাম, হ্যাঁ, একটু জ্বর হয়েছে, আজকে কলেজ যাব না। তুমি একটু ঝোল ভাত করে দাও। খালা বলল, আচ্ছা, বলে ঘর পরিষ্কার করতে লাগল। একেই জ্বর, তারপর কোমরে বেশ ব্যথা করছিল। খালা বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার খেয়াল রাখবো এই কুদিন, বলে আমাকে উল্টো করে শুয়ে কোমরে মাসাজ করতে লাগলো। আরাম লাগাতে আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। খালা কতক্ষণ মাসাজ করেছে জানি না। ঘন্টা 2 পরে ঘুম ভেঙে দেখি খালা তখন যায়নি। বলল, রান্না করে রেখেছি, খেয়ে নিও। আমি যাই এবার, বলে খালা চলে গেল। ওই দিনটা রেস্ট নিলাম। পরদিন রবিবার, জ্বর সেরে গেল। সকালে খালা এসে জিজ্ঞাসা করল, শরীর ঠিক আছে কিনা? আমি বললাম, হ্যাঁ, কালকে তোমার যত্নে সুস্থ হয়ে উঠেছি। খালা হাসল। তারপর কাজ করতে লাগলো। এরপর থেকে লক্ষ্য করেছি, আমার চোখাচোখি হলেই খালা হাসে। কেমন কামুক হাসি! আমি এতদিন যেগুলো ভাবিনি, সেসব চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। খালার দিকে ভালো করে দেখতে শুরু করলাম। এরপর থেকে খালার সাথে আমার অনেক ফ্রি কথা হয়। তার মেমোরিতে আমি খারাপ ভিডিও দিয়ে দিতাম, খারাপ পিকচার দেই। খালা দেখে কিছু বলে না। একদিন ডাক দিয়ে বললেন, জানিস, আমাদের ওই পাড়াতে একটা মেয়ে ভাড়ায় থাকতো, তার খারাপ ভিডিও বের হয়েছে। বললাম, কোথায় দেখি? মোবাইলে দেখলাম রিসিভ ফোল্ডারে। আমি বললাম, কে দিছে এটা? খালা বলল, মেস মালিকের ছোট ভাই। আমি বললাম, আপনার না ভাই হয়, আপনি তার থেকে কেমনে নিলেন? খালা বলল, আমি জানি না, সে মোবাইলটা চাইল, আমি দিলাম। পরে দেখি এটা রান্নাঘরে দেখলাম। আমি খালাকে বললাম, খালা, একদিন যে বলেছিলাম আপনার কাছে শিখব, শিখাবেন না? তিনি বলল, কি শিখবি? আমি বললাম, স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই। শুধু একবার দিবেন, যা খেতে চান খাওয়া। খালা বলল, এসব করতে পারবো না। এমনি ফ্রিভাবে কথা বলি, কিন্তু খারাপ কাজ করতে পারবো না। আমি কান্নার মতো করে বললাম, আমি কিন্তু মরে যাব যদি না দেন। যদি নাই দিবেন, তবে কেন আমাকে এত আদর করেন? সবসময় ডাকেন, মাছের বড মাথাটা আমাকে দেন, বলে চলে আসলাম। সেদিন থেকে খালাকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলাম। সেদিন দুপুরে ভাত খেলাম না। তাকে দেখিয়ে ভাতে জল ঢেলে দিলাম। সারাদিন কথা বলল না। রাতে গেলাম রান্নাঘরে। খালা বলল, ভাত খেলি না কেন দুপুরে? বললাম, এমনিতেই মন ভালো না তাই। খালা বলল, নাম্বারটা দেন, রাতে কথা বলবো। আমার নতুন একটা নাম্বার তার মোবাইলে মজনু নামে সেভ করে দিলাম। রাত 10টার সময় মিসকল দিল। আমি মেসের বাইরে আসলাম। তারপর কল দিলাম, বললাম, কি বলবেন? তিনি জানালো আমাকে যে আমি কেন পাগলামি করতেছি। খালা বলল, সে বিবাহিত, তার একটা 2 বছরের ছেলে আছে। আমি বললাম, শুধু একবার দিলে কি হয়? আপনাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আপনার স্বামীর সাথে থাকেন কেমন করে? খালা বলল, আমার কিছু মনে হয় না, না করলেও চলে। আমি বললাম, খালা, সত্যি একবার দেন না, চিরঋণী হয়ে থাকবো। খালা বলল, দেখা যাক কি করা যায়। এরপর ফোনে কথা বলা শুরু হয়। 2015 সালের অক্টোবর মাস। কিছুদিনের জন্য মেস বন্ধ দিবে। খালাকে বললাম, খালা, আপনি আমার সাথে প্রায় 1 বছর কথা বলতেছেন, দিবেন দিবেন করে দিতেছেন না কেন? তিনি বলল, ভয় করে, যদি কেউ জানতে পারে তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না। 10 দিনের জন্য মেস বন্ধ হবে, তাই খালাকে গরম করে তুলতেছি বিভিন্ন কৌশলে। 10ই অক্টোবর খালাকে কল দিয়ে বললাম, দেখুন, আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবাসি। আপনাকে তুমি বলতে চাই, তবে তা মোবাইলে, মেসে সবার সম্মুখে আপনি করে বলবো। খালা বলল, তোমাকেও আমার ভালো লাগে। কিন্তু আমি বললাম, কোনো কিন্তু নয়, তুমি আমার চাহিদা পূরণ করবে কিনা? খালা বলল, করব, কিন্তু কোথায়? আমি বললাম, তোমার এলাকা, তুমি জায়গা নির্ধারণ করো। অবশেষে খালা টপ গিল। কিন্তু মেসে এসব করার সময় ও জায়গা হচ্ছে না।
15ই অক্টোবর কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশ হবে, এটার সুযোগ নিতে হবে। 14ই অক্টোবর রাতে খাবার পর খালা যখন বাড়ি যাবে তখন আমি রান্নাঘরে আসলাম, দেখি তিনি বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে, কোনো কথা না বলে চারিদিকে এক নজর দেখে নিলাম। খালার কানে কানে বললাম, কালকে সবাই বাইরে থাকবে, দুপুরে মেস খালি, তখন কিন্তু দিতে হবে, নচেত আমি তোমার রান্না খাবো না। খালা কিছুই বলেনি, শুধু নির্বাক দাঁড়িয়ে থেকে চলে গেল। খালা ভাবতেই পারেনি আমি তার শরীরে হাত দিব। 15 তারিখ সকালে খাবার দেওয়ার পর বলল, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, আমি তো লোক দেখানো যাব, সমাবেশে থাকবো না, তাড়াতাড়ি চলে আসব। খাওয়া সেরে মেসের সবাই আওয়ামী লীগের সমাবেশ দেখতে চলে গেল। লোকে লোকারণ্য, রাস্তায় মানুষের ভিড়ে হাঁটা অসম্ভব। কলেজ মাঠে পৌঁছে সবার সঙ্গ ত্যাগ করে ফাঁকা স্থানে এসে খালাকে কল দিলাম, তিনি কল ধরল না। অনেকবার কল দিলাম, অবশেষে দুপুর 12টায় মিস কল দেয়া। আমি কল দিয়ে বললাম, আমি কি মেসে যাব? খালা বলল, এসো, আমি অনেক চিন্তা করে আসতেছি। কলেজ মোড়ের রাস্তা বন্ধ করে দিছে, তাই তালতলা হয়ে বিজিবি ক্যাম্পের পিছন দিয়ে ভোকেশনাল মোড় হয়ে মেসে আসলাম। মেসে পৌঁছে দেখি সাবেক কন্ট্রোলার রতন দাদা মেসের চ্যানেলে কলেজের সমাবেশ দেখতেছে। আমি বললাম, দাদা কখন এলেন বাড়ি থেকে? ও বলল, আসলাম 1 ঘন্টা আগে। কলেজ মাঠে যা ভিড়, তাই মেস এসে টেলিভিশনের সমাবেশ দেখে বিকালে বাড়ি যাব। আমি বললাম, দেখেন, আমি আমার রুমে গিয়ে খালাকে কল দিলাম। খালা রিসিভ করলে। আমি বললাম, জানু তুমি বলো কেন যে রতনদা আসছে? খালা বলল, আসছে তো কি হয়েছে, এত অস্থির হও না, আজকে তোমাকে দিব, কথা দিলাম। আমি বললাম, কি করে দেবে? খালা জানালো, তোমার চাহিদা পূরণ করব রাতে, তুমি তৈরি থেকো। আমি বললাম, কেমনে, কখন দিবে, কোথায় দিবা? খালা বলল, সন্ধ্যা 7টার সময় তুমি মেসের পাশের পুকুর পাড়ের ঝুপে গিয়ে আমায় ফোন দিবা। আমি বললাম, আচ্ছা। আমি সন্ধ্যা 6:30 রান্নাঘরে গেলাম, খালাকে বললাম, মনে আছে তো? আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমায় মিস কল দিবেন, আমার মেসে থাকার দরকার নাই, বাইরে আছি। 7টার সময় কল দিলাম। খালা বলল, আরেকটু সবুর করো, তরকারি রান্না বসায় দিয়ে যাচ্ছি, একটু অন্ধকার হোক। আমি 1 ঘন্টা যাবৎ ঝুপে বসে মশার কামড় সহ্য করছি। 7:30 এ খালা কল দিল। আমি কেটে কল ব্যাক করলাম। তিনি বললেন, কোথায়? আমি বললাম, ঝোপের আড়ালে, শীঘ্র আসো। 5 মিনিট পর খালা আসলো। আমি তাকে টেনে ঝোপের আরও আড়ালে নিয়ে গেলাম। তিনি শরম পেয়ে বলল, আজ না, পরে আর একদিন হবে। আমি খালা শুনলাম না। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন এবারে। আমি খারাপ কাজ করা শুরু করি। কিছুক্ষণ পর মজা নেওয়া হয়ে গেলে আমি ওখান থেকে চলে যাই। খালা ও তার কাজ চলে যায়। আমি ওখান থেকে মেসে না গিয়ে দোকান গেলাম। একটা চানাচুর প্যাকেট আর একটা জর্দা দিয়ে পান নিলাম খালার জন্য। 10 মিনিট পর মেসে গিয়ে খালাকে দিলাম। দেখি খালা লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। এরপর থেকে 2 বছর পর্যন্ত আমরা মজা করতাম, তারপর আমি মেস চেঞ্জ করে নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। তুমি যখন কাজে যাও, দুলাভাই তখন আমাকে বলে, চলো আমরা রুমে গিয়ে গল্প করি, সিনেমা দেখি। তুমি বাসায় না থাকলেই দুলাভাই শুধু আমায় তার রুমে ডাকে আর বলে, আমার মাথায় কেমন জানি ঝিনঝিন করে ব্যথা করছে, একটু মাথায় মালিশ করে দে তো, তাহলে হয়তো মাথার ব্যথাটা কমে যেতে পারে। দুলাভাই বলে, তোর বোন তো সারাদিন অফিসের কাজে থাকে, আমার দেখাশোনা তোকে করতে হবে। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় মিতু। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, হেনা বইনা আমার, কি কও এইসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক স্নেহ করে। সেই দিন তুমি কাজে যাওয়ার পর দুলাভাই আমারে কইল, হেনা পানি দে। আমি পানি নিয়া যাইতেই আমাকে বলল, তোরে অনেক টাকা দিমু, তুই স্কুলে গিয়ে ফুচকা খাবি, বন্ধুদের নিয়ে ঘুরতে পারবি, তুই শুধু আমার একটা কথা রাখবি। দুলাভাই কি বলতে তা না শুনেই আমি চলে এলাম। মিতু চমকে উঠল, কি শুনছে ছোট বোনের মুখে এইসব? একমাত্র ছোট বোন হেনা। বাবা মা ছোট থাকতেই মারা যায়, বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো মিতু। একদিন শাকিলের সাথে পরিচয়। শাকিল ছিল কেয়ারটেকার, সেই বাসায় কাজ করত মিতু। প্রথম লজ্জায় কথা বলতে পারত না শাকিলের সাথে। আস্তে আস্তে দুজনের প্রেম গড়ায়, তারপর বিয়ের পর থেকেই হেনা ওদের কাছে। 1 বছর হয়েছে মিতু আর শাকিলের বিয়ে। মিতু সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। শাকিল যে বাসার কেয়ারটেকার, সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক, তাই শাকিল সারাদিন বাড়িতে থাকে। হেনাকে একটা স্কুলে ভর্তি করেছে মিতু, সকাল থেকে বোটা পর্যন্ত স্কুল, বাকিটা সময় ঘরের টুকটাক কাজ করে।
হেনা দেখতে চমৎকার, কিন্তু মিতু দেখতে তেমন সুন্দর ছিল না। তাছাড়া বাকিটা দুই বোনের একরকম দেখতে। কিন্তু ইদানিং হেনা একটু বেড়ে উঠেছে, 12 বছরে পা দিয়েছে সেদিন। শাকিল দিন দিন হেনার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা হেনা পছন্দ করত না। মিতু কাজে গেলেই এটা ওটার বাহানায় রুমে ডাকে হেনাকে শাকিল। হেনাকে দিয়ে শাকিল তার সুকেসের চাবি দিয়ে বলে, তুই সুকেস থেকে আমার হিসেবের খাতাটা এনে দে তো। মাঝে মাঝে বলতো, দেখ, হিসাব করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একটু মাথাটা ম্যাসাজ করে দে, তাহলে ব্যথাটা হয়তো কমে যাবে। দুলাভাই আমার কপালে হাত দিয়ে বলল, তোর শরীর এত গরম কেন? দেহি দেহি, কাছে আয়, তোর জ্বর আইলো নাকি? হেনা বলল, না, শরীরের জ্বর নেই, গরমের যে তাপমাত্রা পড়ছে এমনি শরীর গরম থাকে। হেনা তার দুলাভাইয়ের বাহানা বুঝতে পারে, তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে, অপেক্ষা করে বুবুর জন্য। কাছ থেকে সবেমাত্র এসেছে মিতুর আতি। হেনা তার বুবুর কাছে এসে কান্না করে বলল, আমি তোমার সাথেও কাজে যাব। আমি বাড়িতে একা একা থাকব না। ছোট বোনের এসব কথা শুনে মনটা এক অজানা ছটফট করছে। কি করবে এখন মিতু? হেনার যে মিতু ছাড়া কেউ নেই। এমন সময় শাকিল ঘরে এসেই মিতুকে দেখে বলল, মিতু, তুমি আইছ? হেনার গায়ে জ্বর দেখলাম। তুমি দেখতো মাইজাডার কি হইল? জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। মিতু শাকিলের এমন কথা শুনে একটু অবাক হলো। কই, শাকিলের কথায় তো কোনো খারাপ কিছু নেই, তাইলে কি হেনা ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল? শাকিল তো হেনার ভালোই চায়। হেনা হয়তো ওর দুলাভাইরে ভয় পায়, তাই এমন ভুল বুঝো। ছোটবেলা থেকে মায়ারা এমন, খুব সহজে যাকে তাকে ভয় পেয়ে বসে। তাই তো মিতু ব্যাপারটা সহজভাবে নিয়ে হেনার গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর। আরও শিওর হয়ে গেল হেনা শাকিলকে ভুল বুঝছে। হেনাকে মিতু বলল, হেনা, তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ আয়না দেই। এই বলেই মিতু হেনাকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল। শাকিল মিটমিট করে হেসে দিয়ে বলল, হেনা, তুই যতই আমার নামে নাশিল করস, তোরে আমি একদিন সত্যি সত্যি। যেতে যেতে মিতু হেনাকে বলল, হেনা, তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছোস। হেনা বলল, বুবু, তুমি আমার কথা বিশ্বাস করো, দুলাভাই আমারে খালি তার রুমে ডাকে আর কি জানি বলতে চায়, কিন্তু বলতেও পারে না। আরে তোর দুলাভাই তোর ভালো চায়, আর এই জন্য তোকে চোখে চোখে রাখে। বোকা মেয়ে, কিছুই বুঝিস না। মিতু ছোট্ট হেনাকে বুঝিয়ে বলল। শাকিল একেবারে সাদাসিদে, ভুলটা হেনার। আমি মিতুকে বললাম, বুবু, যেদিন কিছু একটা হবে সেদিন আমার কথা বিশ্বাস করবে, তার আগে নয়। বুবু আমায় জারি দিয়ে বলল, বাদ দে এসব কথা, এখন ডাক্তার দেখাবো। ডাক্তার বলল, হেনার শরীরে জ্বর, আর তাই তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে। হেনার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। হেনার সমস্ত ওষুধের খরচ শাকিল দিল। আমি হেনাকে বললাম, হেনা, দেখছিস আমাদের কত কেয়ার করে তোর দুলাভাই। ওষুধের সমস্ত খরচ শাকিল দিয়ে দিল। বুবু আমার মনের কথাটা বুঝল না। বুবু, তুমি শুধু শাকিল ভাইয়ের উপরের দিকটাই দেখলে, ভিতরের রূপটা দেখলে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে হেনা শুয়ে পড়ল। আমি হেনাকে বললাম, কিরে হেনা, তুই ওষুধ খেলি না? ওষুধ না খেলে তোর জ্বর ভালো হবে না, তুই দিন দিন অসুস্থ হয়ে যাবে। বুবু, আমার গায়ে জ্বর নেই, আমি ওষুধ খাবো না, আমি সুস্থ আছি। কি বলছিস পাগলি মেয়ে? ডাক্তার বলল জ্বর আছে, আর সে বলছে জ্বর নেই। বুবুর জোড়াঝুড়িতে আমি জ্বরের ওষুধটা খেয়ে নিলাম। আমার কিছুই করার ছিল না। আমি জানতাম আমি যদি বুবুর কথা না শুনি, বুবু অনেক কষ্ট পাবে, কারণ এই পৃথিবীতে বুবুর আমি ছাড়া আর কেউ নাই। আর তাই আমি বুবুকে কষ্ট দিতে চাই না। কিন্তু বুবু আমার একটা কথা কোনোভাবেই বিশ্বাস করছে না। কিন্তু বুবু বিশ্বাস করবে সেই দিন, যেদিন আমার একটা কিছু হবে, তার আগে না। কিছুদিন পর বুবুর অফিস বন্ধ দিয়েছিল 1 সপ্তাহ। সারাদিন বুবু বাড়িতে থাকত। আমি স্কুলে যেতাম আর 2টা বাজে চলে আসতাম। কিন্তু বুবু এই 1 সপ্তাহ বাড়িতে থাকাতে শাকিল ভাই কেমন জানি হয়ে গেছে। দুলাভাই মেজাজ দেখি কিটকিটে হয়ে গেছে। আমার মনে হয় বুবু বাড়িতে থাকায় দুলাভাই এটা কিছুতেই সহ্য করতে পারছে না। পরদিন আমি স্কুল থেকে ফিরলাম, রৌদ্র দিয়ে আসলাম, শরীর গরমে মনে হয় পুড়ে যাচ্ছে। দুলাভাই তখন আমার কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ, মেয়েটা তো আজ জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। বুবু তখন বলল, তুমি হেনাকে নিয়ে ডাক্তার দেখে আসো, আমি বাড়ির রান্না ভাড়ার কাজটা সেরে নেই। হেনা তখন আমায় বলল, বুবু, আমার জ্বর হয়নি, আমি ডাক্তারের কাছে যাব না। বুবু, তুমি কেন বুঝ না আমার কথা? দুলাভাই শুধু অহেতুক ডাক্তারের কাছে আমায় নিয়ে যায়। আমার শরীরে জ্বর নেই বুবু, আমি ডাক্তারের কাছে যাব না। দুলাভাই বলল, আচ্ছা তুমি যখন যেতে চাচ্ছ না, তাহলে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। বুবু বলল, দেখছিস তোর দুলাভাই কত ভালো, তোর একটু সমস্যা হলেই তোর জন্য কত কিছু করে।
আজকাল এমন মানুষ পাওয়া বড়ই কঠিন। হেনা বুবু, তুমি দুলাভাইকে চিনতে পারোনি। তুমি মানুষটার সাথে সংসার করছো, অথচ তার মন মানসিকতা সম্পর্কে তোমার ধারণা নেই। বুবু বুবু, দুলাভাই তোমার সামনে আমার সাথে ভালো আচরণ করে। চুপ কর, তোর দুই ভাইয়ের নামে কোনো বদনাম করবি না। আমি বুবুর কথা শুনে অবাক হলাম আর মনে মনে বললাম, বুঝবে বুবু, বুঝবে। সময় হারিয়ে সবই বুঝবে। আমার কথার কোনো মূল্য তুমি আজ দিচ্ছ না। পরদিন বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারছে না। শরীরের একটু শক্তি নেই। বুবুর শরীরে প্রচণ্ড জ্বর চলে আসছে। দুলাভাই বুবুর অসুস্থতা দেখেও বলছে, আমার আজ একটা জরুরি কাজ আছে বাহিরে, আমার আসতে একটু লেট হবে। দুলাভাইকে বললাম, বুবুর গায়ে তো জ্বর আসছে, বুবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দুলাভাই বলল, তুই একটু নিয়ে যা। আমি আজ যেতে পারবো না, কারণ আজ আমার জরুরি কাজ আছে। আমি বুবুকে বললাম, বুবু দেখলে আজ তুমি অসুস্থ, তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না। আজ যদি আমি অসুস্থ হতাম তাহলে দেখতে কত দরদ দেখাতো। বুবু আমার কথা শুনে কিছুটা আমার কথা বিশ্বাস আসলো। বুবু তখন মনে মনে বলল, ঠিক আছে, শাকিলের মতলব সম্পর্কে আমার জানতে হবে। শাকিল কি আসলে সে উপরে উপরে ভালো, নাকি সত্যি শাকিল একজন ভালো মানুষ? রাতে শাকিল ঘরে ফিরল। ডাইনিং টেবিলে খাবার ছিল। সে নিজ হাতে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। শাকিল আমায় অসুস্থ দেখে গেল, অথচ একবারও জিজ্ঞেস করল না, তোমার কি জ্বর কমেছে? শাকিল জানি কেমন হয়ে গেছে। অথচ গতকাল আমার বোনের জ্বর আসলো, তার প্রতি সে কত না কেয়ার দেখালো। এসব চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হচ্ছিল না। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাহলে আমার ছোট বোনটা যা বলল তা কি সত্যি বলেছে? না, এ হতে পারে না। সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল নাস্তা না করে চলে গেছে। আমি তাকে ফোন করছিলাম। সে ফোন ধরে বলল, আমি একটা কাজে আছি, আমি তোমায় পরে কল দিচ্ছি। আমি তখন শাকিলকে বলতে চেয়েছিলাম, শাকিল, আমার 2 দিন ধরে জ্বর, আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। সেটা বলার আগেই সে ফোন কেটে দিল। আমি ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দিব। প্রায় 2 ঘন্টা পর আমি শাকিলকে ফোন করলাম। আমি বললাম, 2 দিন ধরে আমি অসুস্থ, তুমি আমার খোঁজ রাখনি কেন? শাকিল বলল, আরে আমি এই 2 দিন একটু বিজি ছিলাম, তাই কোনো খোঁজ রাখতে পারিনি। তারপর আমি বললাম, যদি পারো তাহলে আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসব। এখন ফোন রাখো। আমার মনে হলো আমি তাকে ফোন দিয়ে বিরক্ত করেছি। একদিন রাতে শাকিল ঘুমাচ্ছিল। হঠাৎ মধ্যে রাতে দেখি শাকিলের রুমে নাই। আমি রুমের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম, কোথাও শাকিলকে দেখতে পাইলাম না। তারপর দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলাম হেনার দরজার কাছে গিয়ে হেনাকে ডাকছে। আমি বললাম, শাকিল, তুমি হেনাকে ডাকছো কেন? শাকিল আমাকে দেখে চমকে গেল। শাকিল বলল, আর বলো না, হেনার ঘরে আমার ল্যাপটপটা রাখা ছিল, তাই হেনাকে ডাকছি। কারণ ল্যাপে অনেক হিসাব পড়ে রয়েছে, তা আজ রাতে শেষ করে অফিসে জমা দিতে হবে। শাকিল, তুমি আমার সাথে মিথ্যা বলো না। আমি জানি তুমি জব করো না, আর তাহলে তোমার অফিসে কিসের কাজ? মিতু, তুমি আমার মুখের উপর তর্ক করো না। আমি যা বলছি তাই সত্যি। আমি নতুন একটা অফিসে জব নিয়েছি। আমি তার সাথে আর কথা বাড়ালাম না। শাকিলের প্রতি আমার সন্দেহের মাত্রাটা বেড়ে চল। এখন শাকিলকে আমার তেমন বিশ্বাস হয় না। কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমি শাকিলকে বললাম, যেহেতু তুমি একটা চাকরি পেয়েছ, তাহলে আমার আর কাজের দরকার কি? আমি না হয় বাসায় থাকলাম, তুমি চাকরি করো। শাকিল তখন আমায় ধমকে সুরে বলল, তোমার যে বোন রয়েছে তার লেখাপড়ার খরচ কি আমি দিব? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। শাকিলের কথা শুনে বুঝতে পারলাম তার আসল চেহারাটা বের হয়ে আসছে ধীরে ধীরে। আমি বললাম, ঠিক আছে শাকিল, তোমার কোনো চাকরি করতে হবে না, আমি তো আছি। দেখলাম শাকিল অনেক খুশি হয়ে গেল। পরদিন আমি কাজে চলে গেলাম। বাড়িতে হেনা আর শাকিল। আমার এই দিন কাজে কিছুতেই মন বসছিল না। কারণ আমার খুব চিন্তা হচ্ছিল আমার বোনটাকে নিয়ে। আমি যেখানে কাজ করতাম সেই মালিককে বললাম, আজ আমায় একটু আগে ছুটি দিয়ে দেন, আমার বাসায় একটু সমস্যা। মালিক বলল, ঠিক আছে, আজ তোমাকে আগে ছুটি দিয়ে দিব। কোনোরকম অফিসের সময়টা গেল। আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। কিন্তু আজ আমি বিকাল 4টায় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাড়িতে কেউ নাই, একদম নিস্তব্ধ। আমি হেনাকে ডাকছি, হেনা কোথায় তুই? আবার শাকিলকে ডাকছি, শাকিল কোথায় তুমি? আমি কারো সাড়া শব্দ পেলাম না। সমস্ত বাড়ি খুঁজছিলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না। শুধু একটা জায়গা বাকি ছিল, আর সেই জায়গাটা হলো বাথরুম। আমি বাথরুমের দিকে গেলাম।
গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমার দম আটকে গেল। আমি দেখলাম হেনা একপাশে পড়ে আছে। আমি দৌড়ে কাছে গিয়ে হেনাকে ডাকলাম, হেনা বোন আমার, তোর কি হয়েছে? হেনার কোনো সাড়া শব্দ নেই। চিৎকার করে হেনাকে ডাকছি, এই হেনা উঠ। তোর কি হয়েছে বোন? আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোরে বাসায় একা রেখে কাজে যাব না, লক্ষ্মী বোন আমার, তুই উঠ। আমার সাথে রাগ করিস না। হেনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। একটা সময় বুঝতে পারলাম হেনা আর নেই। হেনা আমার সাথে অভিমান করে চলে গেছে। হেনা মরে গেছে। আমি কাঁদছিলাম আর বলছিলাম, হেনা বোন আমার, তুই একবার উঠে। এই যে আমি কথা দিচ্ছি, এখনই তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হেনা আমার কথা শুনছিল না। শুনবে কি করে? সে তো মরে গেছে। আমি হেনার হাতে একটা চিঠি দেখতে পেলাম। চিঠিটা তার হাত থেকে নিয়ে খুলে দেখলাম, চিঠিতে লেখা ছিল, বুবু, তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। আমি অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এর কারণ হলো আমার দুলাভাই। বুবু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার প্রতি একটা অনুরোধ, তুমি শাকিলকে ছেড়ে চলে যেও। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমার আর বুঝতে বাকি রইল না কেন হেনা দুনিয়া ছাড়ল, কি ঘটেছিল। আমার বোন ঠিকই বলেছিল, বুবু, তুমি সময় হারিয়ে সব বুঝবে। আজ আমার বোনের কথার ফল আমি পেয়ে গেলাম, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমি শাকিলকে খুঁজতে লাগলাম। আমি শাকিলকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার বোনের হাতে চিঠি দিয়ে শাকিলের নামে মামলা করলাম। শাকিলের সারা জীবনের জেল হয়ে গেল। বন্ধুরা, আমি কষ্ট করে তোমাদের জন্য গল্প তৈরি করি। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর যা হলো শুনলে আপনার প্যান্ট ভিজে যাবে। আজকে আমি বলবো আমার প্রেমিকা ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া গল্প। আমি শুভ, বিএসসি কমপ্লিট করে এমএসসির জন্য ট্রাই করছি। আমার গার্লফ্রেন্ড নার্সিং পড়ছে, লাস্ট ইয়ার। আমাদের গ্রামে বাড়ি। আমার গ্রাম আর আমার গার্লফ্রেন্ডের গ্রাম পাশাপাশি। ওর নাম রিমি। আমাদের ক্লাস 9 থেকে প্রেম। ও খুব সুন্দরী দেখতে। আমাদের মধ্যে কোনোদিন ওই কিস ছাড়া তেমন কিছু হয়নি। আসলে আমার ইচ্ছা ছিল, কিন্তু ও কোনোদিন চাইতো না। সবসময় বলতো বিয়ের পর। এমএসসিতে ভর্তি হওয়ার জন্য খুব চাপে ছিলাম। তাই রিমিকে ঠিকঠাক টাইম দেওয়া হচ্ছিল না। এবার আমিও চাপের বসে এটা বুঝতে পারিনি যে রিমি ও কেমন পাল্টে গেছে। প্রায় 2 মাস পর আমার ভর্তি কমপ্লিট হলো। তারপর আমি রিমিকে আগের মতো টাইম দেয়া শুরু করলাম। কিন্তু ও দেখলাম সবসময় বাহানা দেয় কথা না বলার। শুধু বলে নাইট ডিউটি আছে, খুব চাপ। তারপর দেখলাম আজকাল নাইট ডিউটি যাওয়ার সময় ও ফোন নিয়ে যাচ্ছে। আসলে রিমি খুবই ডেডিকেটেড মেয়ে, কাজের সময় ডিস্টার্ব পছন্দ করত না। কিন্তু আজকাল ফোন নিয়ে যাচ্ছে। খুব চাপ লাগছিল, কি হচ্ছে। এবার রিমির ফোনের গুগল ফটো সম্বন্ধে আইডিয়া কম ছিল। সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমি ওর ফোনের গুগল ফটোসে আমার একটা ফেক আইডি দিয়ে রেখেছিলাম। কারণ রিমি কোনো সেক্সি পিক তুললে ও ভাইরাল হবার ভয়ে আমায় পাঠাতো না। ওইসব পিক পাওয়ার জন্য আমি ওই গুগল ফটোসে আমার ফেক আইডি দিয়ে অটো ব্যাকআপ চালু করে রেখেছিলাম। এবার বর্তমান দিনে আসি। আমি যখন দেখলাম রিমির ব্যবহারে কিছু পরিবর্তন আসছে, তখন আমি ওই গুগল ফটোসে আমার ওই ফেক আইডি দিয়ে লগ ইন করলাম। এবার গুগল ফটোসে ডেট অনুযায়ী ফটো দেয়া থাকে। দেখলাম লাস্ট 1 সপ্তাহে রিমি অনেক মেকআপ করে পিক তুলেছে, কিন্তু আমায় তো পাঠায়নি এগুলো। এবং দেখলাম ডিউটি গেছে বেশ সেজে গুজে। এবার এইসবের মাঝে একটা ছেলের ছবি, ডাক্তারের কোট পরে। পিকটা ওপেন করতেই দেখলাম নিচে লেখা আছে টু ক্যাপ্টরেড বাই দাদা সোহেল। প্রথমেই ভাবলাম তার মানে রিমি এই ডাক্তারের সাথে কিছু চালাচ্ছে। তারপর ভাবলাম রিমি ওরকম মেয়ে নয়, আমি ওকে 10 বছর চিনি। কিন্তু মনে সন্দেহ রয়ে গেল। রাতে খেয়ে একটা বিডি নিয়ে রিমিকে কল করলাম। ও ফোন ধরে বলল নাইট ডিউটি চলছে এবং খুব চাপ, বলে ফোন কেটে দিল। আমি বিডি খেয়ে গুগল ফটোস খুলে ওই অ্যাকাউন্টটা চেক করতে শুরু করলাম। দেখলাম একটা নতুন ফটো আপডেটেড হয়েছে। ক্লিক করতেই দেখলাম রিমি ওই ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে আছে। ফটোর নিচে ডেট দেয়া আছে গতকাল 4টা। পিকটা দেখেই চোখ থেকে জল বেরিয়ে গেল। ভাবলাম রিমিকে ফোন করে উত্তাল গালাগাল করি। কিন্তু তারপরেই একটা পিক আপডেটেড হলো গুগল ফটোসে আজকের ডেটে। এবং সেই পিকে রিমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছে আর ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে। টাইমটা দেখলাম 10টা।
ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 10টা 5 বাজছে। বুঝলাম রিমি এখন ওই ডাক্তারের সাথে মজা নিচ্ছে। তাই ফোন কেটে দিলাম। তারপর 1 ঘন্টা কোনো আপডেট নেই। 1 ঘন্টা টানা বিড়ি খেয়ে কাটালাম। হঠাৎ রাত 12টার সময় দেখি একটা ভিডিও আপলোড হলো। ভিডিও এসেছে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। ডাউনলোড হতে 5 মিনিট টাইম নিল। তারপর ভিডিওটা চালু করলাম। দেখলাম ভিডিওটা শ্যুট হয়েছে হাসপাতালের বেডের পাশে। যে হার্ট রেট দেখানোর মেশিন থাকে তার পাশে ফোন রেখে। আর দেখলাম ওই ডাক্তারটা রিমির সাথে খারাপ কাজ করছে। রিমি কষ্টে খুব ছটপট করছিল, আর ওই ডাক্তার রিমির মুখ চেপে ধরে রেখেছে। আমার অনুযায়ী এটা রিমির প্রথম, তাই। কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার খুব কান্না পেল। নেক্সট দিন ওর কলেজ হাসপাতালের সামনে চলে গেলাম, মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা জানতে। কিন্তু রিমি কলেজের গেটের বাইরে এলো না। ও বল ওর শরীর খারাপ। তখনই হঠাৎ শিল্পা হলো রিমির বেস্ট ফ্রেন্ড। ও আমাকে দেখেই মাথা নিচু করে নিল। তারপর আমি ওর সামনে গেলাম আর বললাম, চলো একটা সিগারেট খাই। আমি জানতাম শিল্পা সিগারেট খায়। এর আগে আমি, রিমি, শিল্পা একসাথে বেরোলেই সিগারেট খেতাম আমি আর শিল্পা। রিমি সিগারেট খেত না। সিগারেট জ্বালিয়ে আমি শিল্পাকে জিজ্ঞেস করলাম, কতদিন চলছে রে এসব? ও চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ও বলল, কিসের কথা বলছিস? আমি বললাম, রিমি যা করছে আশা করি তোরা জানিস। ও অনেকক্ষণ না জানার ভান করল। তারপর বলল, ও কদিন খুব পর্ন দেখছে। তারপর কাল রাতে ও ফার্স্ট ইন্টারকোর্স করেছে। তুই কি জানিস? আমি বললাম, জানি। শিল্পা বলল, তোর খারাপ লাগছে না? আমি বললাম, একটু লাগছে, কিন্তু ও যদি মজা পেয়েছে তাহলে ও কি করছে আমি সব জানতে চাই। শিল্পা বলল, দেখ, ও ওই ডাক্তারের সাথে অনেকটা সময় কাটায়, এবার তাই হয়তো ওদের মধ্যে কিছু শুরু হয়েছে। তবে ও কিন্তু তোকে ভালোবাসে। আমি বললাম, চল ময়দান যাই, একটা করে বিয়ার খাবো। ও রাজি হলো। ময়দান এগিয়ে দুজনে বিয়ার খেলাম। তারপর শিল্পা বলল, রিমি ভুল করছে জানি, কিন্তু আমি ঠিক করে দেব, তুই চাপ নিস না। আমি বললাম, শিল্পা, তোকে কিস করব। শিল্পা বলল, এখানে? আমি বললাম, তাহলে তোর আমায় কিস করতে কোনো প্রবলেম নেই। শিল্পা লজ্জায় পড়ে গেল। শিল্পা বলল, দেখ, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই নিজেকে কন্ট্রোলে রাখি। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি। শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর আমি সঙ্গে সঙ্গে একটা ওলা বুক করলাম, আর ড্রাইভারকে বললাম, পিছনে তাকাবে না, 500 টাকা এক্সট্রা দেব। তারপর আমরা দুজন গাড়ির ভেতর খারাপ কাজ করলাম। আমি আনন্দে পাগল হয়ে গেলাম। তারপর আমরা দুজনের রুমে চলে গেলাম এবং আমরা এখন থেকে সবসময় ফোনে কথা বলতাম। আমরা মাঝে মধ্যে দেখা করতাম আর হোটেলে গিয়ে আমরা আমাদের চাহিদা মেটাতাম। শিল্পা আমাকে একদিন ওর রুমে নিয়ে গেল। রুমে কেউ নেই। আমরা রুমে গিয়ে বসলাম। তখন রাত 8টা বাজে। রুমে আমরা সামনাসামনি বসলাম ও বিভিন্ন বিষয়ে গল্প করছি। আমরা রাতের খাবার হোটেল থেকে নিয়ে এসে খেয়ে নিলাম। আমি ওর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে রুমে ঢুকতেই আমি আকাশ থেকে পড়লাম। শিল্পা আমার দিকে পিঠ করা অবস্থায় ঝুঁকে ব্যাগে কি যেন করছে। আগে কখনোই এমনভাবে শিল্পাকে দেখিনি। আমাকে দেখে শিল্পা ঝট করে পিছনে তাকিয়ে এগিয়ে এসে আমায় ধরে বলল, কি হলো? কি হলো? আমি বললাম, কি করছিলে? ও বলল, ড্রেস চেঞ্জ করব, ড্রেস খুঁজছিলাম। তারপর শিল্পা একটা নিয়ে গিয়ে বাথরুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এল। তারপর আমরা সারারাত ধরে দুজনে খুব মজা করলাম এবং সকালে উঠে আমি আমার রুমে চলে গেলাম। এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন রিমি জানতে পেরে গেল। কিন্তু শিল্পার উপর রাগ করল না। কিছুদিন পর আমার জন্মদিন এলো। আমার মনেও ছিল না সেদিন আবার ছিল বৃহস্পতিবার। শুক্রবার জন্মদিন। ছুটির কিছু সময় আগে হঠাৎ দেখি রিমি একটা মেসেজ করল, জলদি বাসায় এসো। তখন রাত 9টা বাজে। বাসায় পৌঁছে ঢুকতেই দেখি একটা ব্যাগ, একটা চিরকুটো আছে। লেখা আছে, জলদি পরে রুমে এসো। আমি রুমে যেতেই দেখি একটা সুন্দর শার্ট পরে রিমি বসে আছে। আমি বুঝলাম রিমির শিল্পার উপর হিংসা হচ্ছে, তাই মনে প্রাণে আমায় কাবু করতে চাইছে। রিমি একটা টিয়া রঙের ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে, যার জন্য ওকে আরও সুন্দর লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না রিমি এখন এত হট হয়ে গেছে। কখনো এইভাবে দেখিনি তো, তাই চোখকে বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তোমার সৌন্দর্যরূপকে কেউ হারাতে পারবে না রিমি। কিন্তু হঠাৎ এই পোশাকে কেমন করে? রিমি বলল, থ্যাঙ্কস মাই জান, আর এই পোশাকে তোমার জন্য। সোনা, আজ তোমার জন্মদিনটা আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেট করব। আগে বল, এই পোশাক তোমার কোনো সমস্যা নেই তো? আমি বললাম, একদমই না রিমি, তোমায় এত হট দেখব কখনো চিন্তা করিনি, খুব ভালো লাগছে।
রিমি বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। আমি একটু অবাক হয়ে বললাম, কি শুরু করব? রিমি বলল, কেন? শিল্পার সাথে যা করতে শিল্পা যেমন খুশি করো, আমাকেও তেমন আজ খুশি করতে হবে। আমি আকাশ থেকে পড়লাম, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তারপর আমি আর দেরি না করে আমি ওকে খুশি করার কাজে লেগে পড়লাম। বেশ কিছুক্ষণ মজা করার পর আমরা ক্লান্ত হয়ে যাই এবং ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমি দুজনের সাথে মজা করতে থাকি। এইভাবে কাটতে লাগলো দিন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।